নমস্কার বন্ধুরা, আজকের ঘটনাটি শুরু করার আগে রহস্যধারা চ্যানেলের পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আজকের ঘটনাটি ঘটেছিল আজ থেকে আনুমানিক ২০ বছর আগে, আর সেই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন একজন অবসরপ্রাপ্ত আইটি ইঞ্জিনিয়ার, যিনি তার নাম এবং ঘটনায় উল্লেখিত স্থান, কাল ও চরিত্রদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তাই আজকের ঘটনায় উল্লেখিত সমস্ত চরিত্রই কিন্তু কাল্পনিক। আজকে আমাদের গল্পের প্রধান চরিত্র হল অনিকেত ও রাহুল। তারা একটি আইটি সেক্টরে একই সাথে জব করত। দীর্ঘদিন কাজ করার সুবাদে এই দুজনের মধ্যে এক গাঢ় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। প্রত্যেক বছরই অনিকেতের গ্রামের বাড়িতে খুব বড় করে কালী পুজো হয় এবং অনিকেতও প্রতি বছরই অফিস থেকে ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়ির পুজোতে অংশগ্রহণ করত। কিন্তু এবছর হঠাৎ করেই রাহুল জেদ ধরল যে সেও অনিকেতের গ্রামের বাড়িতে যাবে এবং তাদের গ্রামের পুজোতে অংশগ্রহণ করবে। এই প্রস্তাবে অনিকেত আর না করেনি। তারা দুজনেই তাদের বসের কাছে মিলিতভাবে ছুটির অ্যাপ্লিকেশন দেয়। যেহেতু বসও এই দুজনকে খুবই ভালোবাসত, তাই তিনিও তাদের এই ছুটিটা মঞ্জুর করে দেন। অনিকেতের গ্রামের পুজোটা এতটাই বিখ্যাত ছিল যে অনেক দূর দূরান্ত থেকে মানুষরাও এই পুজোতে আসত এবং তাদের মনস্কামনা পূরণের জন্য পুজোও করত। অনিকেতের পরিবার ছিল একটি একান্নবর্তী পরিবার। বাবা, কাকা, জ্যাঠা ও তাদের ছেলেমেয়েরা সবাই একই সাথে থাকত এবং যারা বাইরে থাকত তারাও এই পুজোর দিনে গ্রামের বাড়িতে চলে আসত। বাড়িতে ধানের গোলা, পুকুরের মাছ, গাছের ফল কোনো কিছুরই অভাব ছিল না। তো যথারীতি নির্দিষ্ট দিনে ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং দুপুরের আগেই ওরা অনিকেতের গ্রামে গিয়ে উপস্থিত হয়। অনিকেত আগে থেকেই বাড়ির সবাইকে তার বন্ধুর আসার কথাটা বলে রেখেছিল, তাই তারা যখন পৌঁছায় তখন বাড়ির লোকেরা খুবই আপ্যায়ন করে তাদেরকে বরণ করে নেয়। দুই বন্ধুর থাকার জন্য অনিকেতের কাকার ঘরটা দেওয়া হয়, যেখানে ওরা দুজন ও অনিকেতের কাকাও থাকবে। সন্ধ্যের পর পুজো শুরু হয় এবং ধীরে ধীরে করে সবাই পুজোতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এইবারই আস্তে আস্তে করে রাহুল ও অনিকেতের প্রবলেম শুরু হয়। আর সেই প্রবলেমটা হলো, দীর্ঘদিন ধরে আইটি সেক্টরে কাজ করার ফলে ওদের একটা স্মোকিংয়ের অভ্যাস তৈরি হয়েছিল। কিন্তু এখানে অনিকেতের বাড়িতে সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ ঘরভর্তি লোক মানুষজন থাকার ফলে স্মোকিং করতে তাদের অনেকটাই অসুবিধা হচ্ছিল। এই অবস্থায় রাহুল হঠাৎ করে অনিকেতকে বলে ওঠে যে ও দুপুরবেলায় দেখেছে যে অনিকেতের বাড়ি থেকে কিছুটা দূরে একটা জলাশয় আছে, যেখানে কিনা স্মোকিং করার জন্য একদম উপযুক্ত জায়গা রয়েছে। কিন্তু কথাটা শোনা মাত্রই অনিকেত বলে ওঠে সেটা একদমই সম্ভব না, কারণ ওই জলাশয়ের কাছে কারোর যাবার অনুমতি নেই। এই কথা শুনে রাহুল বলে যে এটা তো খুব ভালো কথা, যদি ওখানে কারোর যাওয়ার অনুমতি নেই তাহলে তো কেউ দেখতেই পারবে না যে ওখানে ওরা স্মোক করছে, আর তাই ওদের কোনো অসুবিধাও হবে না। কিন্তু অনিকেত তাতেও রাজি হয় না। তখন রাহুল এই না যাওয়ার কারণটা অনিকেতের থেকে জানতে চায় এবং এর উত্তরে অনিকেত বলে যে ওই জলাশয়কে ঘিরে অনেক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জড়িয়ে আছে। তার ফলে গ্রামের মানুষের বিশ্বাস ওই জলাশয়ের মধ্যে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রভাব আছে। কথায় আছে অনেক বছর আগে এক যুবতী মহিলা কোনো এক অজ্ঞাত কারণে ওই জলাশয়ের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এবং তারপর থেকেই সেই জলাশয়কে ঘিরে অনেক অপ্রাকৃতিক ঘটনা ঘটতে দেখা যায় এবং তার ফলে গ্রামের মানুষ ওই জলাশয়টিকে কাটা তার দিয়ে ঘিরে দিয়েছে। রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও ওই জলাশয়ের ধারে কাছে যেতে কেউই সাহস করে না। অনিকেতের এই কথা শুনে রাহুল হো হো করে হেসে ওঠে। তারপর ও অনেকবার অনিকেতকে বোঝায় এবং শেষমেশ অনিকেত যেতে রাজি হয়, কারণ ওরও স্মোকিং করার ইচ্ছাটা খুবই প্রবলভাবে হচ্ছিল।
এরপর বাড়ির সবার অলক্ষ্যে ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে আসে এবং ওই জলাশয়ের দিকে এগোতে থাকে। জলাশয়ের কাছে গিয়ে ওরা দেখে যে জলাশয়টি কাঁটাতার দিয়ে ঘেরা। ওই কাঁটাতার টপকে দুজনে ভেতরে যায়। ভেতরে গিয়ে ওরা দেখে যে জলাশয়টি পরিচর্যার অভাবে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিন্তু ওরা সেদিকে মন না দিয়ে যে যার মতো সিগারেট ধরায়। সিগারেট খেতে খেতে ওরা জলাশয়টি একটু ঘুরে দেখতে থাকে। জলাশয়টি ছিল খুবই পুরনো, বেশিরভাগ ঘাটগুলোই খুব ভাঙাচোরা এবং নোংরা। এরই মধ্যে অনিকেত রাহুলকে বলে ওঠে যে সে যেন বেশি দূরে না যায়, কিন্তু অনিকেতের কথায় রাহুল কোনো পাত্তাই দেয় না। এভাবেই অনেকটা সময় ওরা ওখানে কাটিয়ে ফেলে এবং এরপরই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। কিছুটা দূর যাওয়ার পর ওরা দুজনই লক্ষ্য করে যে জলাশয়ের দূরের কোনো একটা ঘাট থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। ওরা দুজনই এটা শুনে খুব অবাক হয়ে যায় এবং আরও একটু এগিয়ে গিয়ে আসল কারণটা দেখার চেষ্টা করে। এরপর কিছুটা দূর যাওয়ার পর ওরা যেটা দেখলো সেটা হলো একটি মহিলা জলাশয়ের ঘাটে ঘোমটা টেনে বসে আছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওরা দুজনেই একটু অবাক হয়ে যায়। ওরা ভাবে যে এই সময় এখানে মহিলা কোথা থেকে এলো এবং সে কাঁদছেই বা কেন। এই ব্যাপারটা দেখে রাহুল বলল যে সে কাছে গিয়ে একটু দেখে আসছে। সঙ্গে সঙ্গে অনিকেত ওকে বাধা দেয় এবং বলে এই স্থান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য, কিন্তু রাহুল কোনো বারণই শোনে না। ও সরাসরি ঘাটের কাছে যায় এবং ওই মহিলাটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে যে এত রাত্রে উনি এখানে কি করছেন এবং উনি কাঁদছেন কেন। প্রশ্ন শুনে মহিলাটি কোনো উত্তরই দেয় না, তাই ও আবারও একই প্রশ্ন ওই মহিলাটিকে করেন, কিন্তু আগের বারের মতনই মহিলাটি কোনো উত্তর দেয় না। তখন রাহুল ঘাটের একটু নিচের দিকে নেমে যায় এবং মহিলাটির কাঁধে হাত দিয়ে ওকে ডাকে। আর তৎক্ষণাৎ ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আচমকা মহিলাটি রাহুলের দিকে ঘুরে তাকায় এবং রাহুলের কোনো কিছু বুঝে ওঠার আগেই তার হাত ধরে টেনে জলে ঝাঁপ দেয়। এই সমস্ত ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যায় যে অনিকেত হতবাক হয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে এবং তারপর সে সাহস করে ঘাটের কিছুটা কাছে এগিয়ে যায় এবং রাহুলের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তার বন্ধুর সে কোনো রকমই সাড়া শব্দ পায় না। তখন অনিকেত সময় নষ্ট না করে ওখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে এবং বাড়ির সবাইকে বলে যে রাহুল জলাশয়ের জলে পা পিছলে পড়ে গেছে এবং ওর কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে বাড়ির লোকজন গ্রামের আরও কিছু মানুষদের নিয়ে ওই জলাশয়ের ঘাটে উপস্থিত হয় এবং ওখানে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কেউই রাহুলের কোনো সন্ধান পায় না। এরপর সবাই গ্রামের নিকটবর্তী থানায় খবর দেয় এবং সকালবেলায় রাহুলের মৃতদেহ ওই জলাশয় থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে জলে ডুবে যাওয়ার কারণে রাহুলের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়, কিন্তু রাহুলের এই মৃত্যুর আসল সত্যটা শুধুমাত্র অনিকেতই জানত। কিন্তু অনিকেত আজও পর্যন্ত কারোর কাছে সেই সত্যটা প্রকাশ করে উঠতে পারেনি, কারণ সে জানত তার এই কথাটা কেউ কখনোই বিশ্বাস করবে না এবং তাই এই রহস্য সবার কাছে রহস্যই থেকে যাবে। এতক্ষণ এই ঘটনাটা শোনার জন্য আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের কাছেও কোনো রকম ঘটনা থেকে থাকে সেটা আপনারা সরাসরি আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, এক নতুন ঘটনা নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায়। ধন্যবাদ ও শুভরাত্রি।